ঘুম পরম শান্তির অবস্থা। ঘুমিয়ে থাকলে আমাদের থাকে না কোনো চিন্তা, ভয় বা আনন্দ। করতে হয় না কোনো কাজ। কয়েকটা সময় বা মুহূর্তের জন্য আমাদের জীবনটা যেন সেই এক জায়গায় থমকে যায়। তবে ঘুমন্ত অবস্থায় আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের কাছেই থাকা উচিত। এর অন্যথা হলে ঘটতে পারে ভয়ঙ্কর কিছু। অনেক সময় এমন দেখা যায় আমরা বুঝতে পারি না আমাদের সঙ্গে কী ঘটেছে, কিন্তু বুঝতে পারে আমাদের আশেপাশের মানুষজন। এমনটা হলে সেটা কি ভয়ের ব্যাপার নয়? আজকে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সমগ্র থেকে আমার অন্যতম প্রিয় একটি গল্প। গল্পটির নাম রাজবাড়ির রহস্য। টুক করে একটা শব্দ হতেই শৈবাল দত্তের ঘুম ভেঙে গেল। এত সহজে তার ঘুম অবশ্য ভাঙে না। শব্দটা ঠিক যেন ঘরের কোনো ছিটকিনি খোলার শব্দের মতো। তিনি বেডসাইড টেবিলের ঘড়িটা দেখলেন। অন্ধকারে ঘড়ির কাঁটাগুলো জল জল করছে। এখন বাজে রাত 2:20। গতকাল রাতেও প্রায় এই সময় একটা গন্ডগোলে তার ঘুম ভেঙে গিয়েছিল। সিঁড়ির কাছে একটা জোরে শব্দ হয়েছিল, হুড়মুড় করে। শৈবাল দৌড়ে গিয়ে দেখেছিলেন দোতলা থেকে একতলায় নামার সিঁড়ির মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে দেবলীনা। কেওনঝড়ে একটা পুরনো রাজবাড়িতে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন শৈবাল দত্ত। দেবলীনার সঙ্গে তার বান্ধবী শর্মিলাও এসেছে। মস্ত বড় প্রাসাদ, অনেক ঘরই ফাঁকা পড়ে আছে। পাশাপাশি দুখানা ঘর নিয়েছেন ওরা। শর্মিলাকে না ডেকে অত রাত্রে একা একা বাইরে বেরিয়েছিল কেন দেবলীনা? বাথরুমটা একেবারে পাশেই, তবুও টানা লম্বা বারান্দায় অনেকখানি হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছিল কেন তাকে? দেবলীনার মুখে খানিকটা জলের ছিটে দিতেই তার জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু সে বাবার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। শৈবাল দত্ত বারবার জিজ্ঞেস করেছিল, তুই নিচে নামছিলি কেন? কোথায় যাচ্ছিলি? দেবলীনা মাথা ঝাঁকিয়ে চোখ বুজে বলেছিল, জানি না, আমি কিচ্ছু জানি না। শর্মিলার ঘুম খুব গাঢ়। সে এসব কিছুই টের পায়নি। শৈবাল মেয়েকে ধরে ধরে নিয়ে গিয়ে আবার শুইয়ে দিয়েছিলেন বিছানায়, কিন্তু তার মনে একটা খটকা লেগেছিল। ব্যাপারটা খুব সাধারণ কিছু নয়। আজ সকালে দেবলীনা আবার খুব হাসি খুশি। এ বাড়ির একজন বুড়ো দারোয়ানকে নিয়ে ওরা দুই বান্ধবী জঙ্গলে বেড়াতে গেল। দুপুরবেলায় ফিরে এসে দেবলীনা মহা উৎসাহে বাবাকে গল্প শোনালো যে ওরা জলার পাশে হাতির পায়ের ছাপ দেখেছে। দেবলীনার মুখ দেখলে মনে হয় যেন কাল রাত্রের কোনো ঘটনাই তার মনে নেই। আজ রাত্রেও ছিটকিনি খোলার শব্দ শুনেই শৈবালের কেমন যেন সন্দেহ হলো। তাড়াতাড়ি খাট থেকে নেমে তিনি প্রায় নিঃশব্দে নিজের ঘরের দরজা খুলে বাইরে তাকালেন। ঢাকা বারান্দাতেও কোনো আলো জ্বলছে না, তবে বেশ জ্যোৎস্না এসে পড়েছে। সাদা একটা ফ্রক পরে হেঁটে যাচ্ছে দেবলীনা। সে খুব জোরেও যাচ্ছে না, আস্তেও না। সে যেন পা মেপে মেপে হাঁটছে। মুখখানা একেবারে সামনের দিকে সোজা। বুকখানা ধক করে উঠল শৈবালের। এ কি তার মেয়ে দেবলীনা, না অন্য কেউ? এরকম চুপি চুপি সে কোথায় যাচ্ছে? সে কি ঘুমের মধ্যে হাঁটছে? স্লিপ ওয়াকার? চটি না পরেই বেরিয়ে এলেন শৈবাল। পা টিপে টিপে অনুসরণ করতে লাগলেন মেয়েকে। স্লিপ ওয়াকারদের হঠাৎ ডেকে চমকে দিতে নেই। দেখাই যাক না ও কোথায় যায়। শৈবাল একবার ভাবলেন ফিরে গিয়ে তার রিভলভারটা নিয়ে আসবেন কিনা। শর্মিলা একা রইল। সে আবার হঠাৎ জেগে উঠে ভয় পেয়ে যাবে না তো? কিন্তু দেবলীনা ততক্ষণে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছে। দেরি করলে যদি ও হারিয়ে যায়? আজ দেবলীনা বেশ এক পা করে নেমে গেল সিঁড়ি দিয়ে। একতলায় একটা গোল উঠান, তারপর লোহার গেট। একতলায় কয়েকজন কর্মচারী থাকে, তারা সবাই এখন ঘুমন্ত। গেটে দারোয়ানের পাহারা দেবার কথা, কিন্তু সেখানে কেউ নেই। তবে গেটে একটা প্রকাণ্ড তালা ঝুলছে। দেবলীনা সেই গেটের সামনে গিয়ে তালাটায় একবার হাত বুলোলো, তারপর বসে পড়ল হাঁটু গেড়ে।
আগেকার দিনের এই সব বড় গেটের মধ্যে আবার একটা ছোট গেট থাকে, সেটাতে শুধু ছিটকিনি দেওয়া, তালা নেই। সেই ছোট গেটটা খুলে দেবলীনা বাইরে বেরিয়ে গেল। একতলার বারান্দা থেকে দৌড়ে এলেন শৈবাল। ছোট গেটটা দিয়ে মাথা বার করে দেখলেন দেবলীনা এখন ছুটছে। শৈবালও বাইরে এসে ছুটতে লাগলেন মেয়ের পিছু পিছু। এখানে এককালে একটা বাগান ছিল, এখন কেউ যত্ন করে না বলে ঝোপঝাড় হয়ে গেছে। বাগানের কাঠের গেটটা ভেঙে পড়ে গেছে সেই অনেক দিন, কোনো বেড়া নেই। মাঝখান দিয়ে একটা লাল সুরকির রাস্তা, একটুখানি পরেই সেই রাস্তাটা নেমে গেছে নিচের দিকে। এখানকার মাটি ঢেউ খেলানো, দেবলীনাকে আর দেখা যাচ্ছে না, সে যেন মিলিয়ে গেছে জোছনায়। বাগানের বাইরে লাল সুরকির রাস্তাটা বেঁকে গেছে ডান দিকে, একপাশে একটা জঙ্গলের মতন। দেবলীনা কি রাস্তাটা ধরেই গেছে না জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে তা বুঝতে পারলেন না শৈবাল। কাল রাতে খুব কাছে শেয়ালে ডাক শোনা গিয়েছে, রাত্রের দিকে আর কোনো জন্তু জানোয়ার আসতে পারে। শৈবাল ভয় পেয়ে গেলেন। দেবলীনা কি তবে জঙ্গলে ঢুকে পড়ল? ও তো গাছপালা খুব ভালোবাসে। শৈবালও জঙ্গলের মধ্যেই দেখতে এলেন আগে। এখানে জ্যোৎস্নার আলো পড়েনি ভালো করে, ঝিঝি ডাকছে, টিপ টিপ করছে কয়েকটা জোনাকি। সঙ্গে টর্চ নেই, কোনো অস্ত্রও নেই। দেবলীনাকে এত দূর আসতে দেওয়া কোনোভাবেই উচিত হয়নি, কিন্তু গেট দিয়ে বেরিয়েই যে দেবলীনা ছুটতে আরম্ভ করবে তা মোটেও ভাবেননি শৈবাল। তার ধারণা ছিল স্লিপ ওয়াকাররা আস্তে আস্তে হাঁটে, তারা দৌড়োয় না। শুকনো পাতার ওপর কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, সেই দিকে লক্ষ্য করে খানিকটা এগিয়েও শৈবাল কাউকে দেখতে পেলেন না। এবারে তিনি দেবলীনার নাম ধরে ডাকতে ডাকতেই যেন হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। কয়েক মুহূর্ত তিনি থমকে দাঁড়িয়ে ভালোভাবে শব্দটা শুনলেন। প্রথমে কান্নার মতো মনে হলেও পরে গানের মতো শোনালো। গানের কোনো কথা নেই, শুধু একটা টানা সুর। শৈবাল পায়ে পায়ে এগিয়ে গেলেন। জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে একটা উঁচু ঢিবি, তার ওপরে হাঁটু গেড়ে বসেছে দেবলীনা। আঙ্গুল দিয়ে কি যেন একটা লিখছে মাটিতে, সেই গান গাইছে। শৈবাল অপলকভাবে চেয়ে রইলেন সেদিকে। দৃশ্যটা খুবই সুন্দর, তবুও গা ছমছম করে। মাঝরাতে বিছানা ছেড়ে উঠে এসে এই জঙ্গলের মধ্যে একা একা গান গাইছে কেন দেবলীনা? এ কি তবে মাথা খারাপের লক্ষণ? হঠাৎ যেন একটা ঝড় উঠল, শোঁ শোঁ আওয়াজ, গাছগুলো দুলতে লাগলো, পাতা ঝরতে লাগলো ঝাঁক ঝাঁক। ঝড়ের শব্দটা অন্যরকম, ঠিক যেন মানুষের গলায় প্রচণ্ড হাসির আওয়াজ। দেবলীনার কোনো ভ্রুক্ষেপ নেই, সে একই রকমভাবে বসে আছে। শৈবাল চিৎকার করে ডাকলেন, খুকি খুকি। দেবলীনা কোনো সাড়া দিল না, পেছন ফিরে তাকালো না পর্যন্ত। হয়তো ঝড়ের আওয়াজের জন্য সে তার বাবার ডাক শুনতে পায়নি। শৈবাল খুকি খুকি বলে ডাকতে ডাকতে দৌড়ে উঠে গেলেন ঢিবির ওপরে। এখানে মাটির বদলে বালি বেশি, তার পা পিছলে যেতে লাগলো। তবুও তিনি ওপরে উঠে এসে দেবলীনার হাত ধরে বললেন, এই খুকি, এখানে কি করছিস? দেবলীনা খুব চমকে গিয়ে বলল, কে কে আপনি? শৈবাল বললেন, খুকি আমি তোর বাবা, ঝড় আসছে, শিগগির বাড়ি চল। উঠে দাঁড়িয়ে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দেবলীনা এক দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে চিৎকার করতে লাগলো, না না। শৈবাল তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারলেন না। দুজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন কাকাবাবু। এমন সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। এখন বম্বে থেকেও স্পষ্ট শোনা যায়। কাকাবাবু ফোন তুলে বলেন, ইয়েস, রাজা রায়চৌধুরী স্পিকিং। কে? বলবন্ত রাও? হ্যাঁ, কি ব্যাপার বলল? সেই মিউজিয়ামের ডাকাতির ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়েছি, জানি। না না, আমি যেতে পারবো না।
আরে চোর ডাকাত ধরা কি আমার কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, তোমার কথা শুনেছি আমি। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন? শোনো বলবো। মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে বলল, আমার শরীর খারাপ, এখন আমার পক্ষে বোম্বে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, সত্যি ক্লান্ত আমি, এখন আর কোথাও যাব না। টেলিফোন রেখে দিয়ে কাকাবাবু বললেন, উফ, কিছুতেই ছাড়তে চায় না। চোর ধরতে আমার বোম্বে দৌড়তে হবে, আমি কি গোয়েন্দা নাকি? উপস্থিত দুজন ভদ্রলোকের মধ্যে একজন বললেন, কিন্তু মিস্টার রায়চৌধুরী, আমাদের বর্ধমানে একবার আপনাকে যেতেই হবে, বেশি তো দূরে নয়। আপনাকে গাড়িতে নিয়ে যাব, মহারাজার গেস্ট হাউসে থাকবেন, কোনো অসুবিধে হবে না। আগুন লাগার ব্যাপারটা আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। কাকাবাবু বললেন, আমাকে মাফ করতে হবে, এখন আমি কোথাও যেতে পারবো না। এই তো দুদিন আগে মধ্যপ্রদেশ থেকে ফিরছি। একটা নীলমূর্তির জন্য সেখানে পাহাড়ে জঙ্গলে এত ছুটোছুটি করতে হয়েছে, এখন কিছুদিন আমি বিশ্রাম চাই। অন্য ভদ্রলোকটি বললেন, বর্ধমানে তো আপনার বিশ্রামই হবে, গেস্ট হাউসে থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। শুধু রাত্রিরে যদি আগুনটা জ্বলে। কাকাবাবু হাত জোর করে বললেন, আমাকে সত্যিই ক্ষমা করুন, আমার শরীর মন খুবই ক্লান্ত, এখন আমি কিছুদিন একা থাকতে চাই। এই সময় শৈবাল দত্ত দরজার কাছে দাঁড়িয়ে বললেন, কাকাবাবু কেমন আছেন? কাকাবাবু খুব উৎসাহের সঙ্গে বললেন, আরে শৈবাল যে, এসো এসো, কবে ফিরলে? শৈবাল দত্ত এসে বললেন। কাকাবাবু তাকে পাশে চেয়ারে বসতে বললেন। ভদ্রলোক দুজন কাকাবাবুকে বর্ধমানে নেমে যাওয়ার জন্য ঝুলোঝুলি করলেন আরও কিছুক্ষণ। কাকাবাবু কিছুতেই যেতে রাজি হলেন না। নিরাশ হয়ে তারা উঠতে বাধ্য হলেন। ওরা বেরিয়ে যাবার পরে সন্তু এসে বলল, কাকাবাবু, এইমাত্রই তোমার নামে একটা টেলিগ্রাম এসেছে। হাত বাড়িয়ে কাকাবাবু টেলিগ্রামটা নিয়ে বললেন, কে পাঠিয়েছে? ও, নরেন্দ্র বর্মা। সে আবার কি চায়? ইয়োর প্রেজেন্স ইজ আর্জেন্টলি নিডেড ইন দিল্লি। কাম বাই দ্য ইভিনিং ফ্লাইট টুডে, টপ সিক্রেট। কাগজটা মুড়ে গোল্লা পাকাতে পাকাতে কাকাবাবু বললেন, টপ সিক্রেটের নিকুচি করেছে? কিছু একটা হলেই কি আমাকে দিল্লি যেতে হবে? অসম্ভব, এখন একেবারেই অসম্ভব। সন্তু বলল, দিল্লির থেকে বোম্বে ভালো, আমি দিল্লিতে দুবার গিয়েছি, বোম্বে যাওয়া হয়নি। কাকাবাবু ধমকে সুরে বললেন, এই, তোর না সামনে পরীক্ষা? তোর এখন কোথাও যাওয়া চলবে না, আমিও যাব না। কি ব্যাপার বলো তো শৈবাল, সবাই মিলে আমাকে এত ডাকাডাকি শুরু করেছে কেন? হঠাৎ বিখ্যাত হয়ে গেলাম নাকি? শৈবাল বললেন, আপনি তো বিখ্যাত বটেই, গত মাসেই টাইমস অফ ইন্ডিয়ায় একটা বড় লেখা বেরিয়েছে আপনাকে নিয়ে। নিশ্চয়ই অনেক কিছু বানিয়ে বানিয়ে লিখেছে। সন্তু, তুই টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা উত্তর পাঠিয়ে দিয়ে আয়। কী লিখব? শুধু লিখে দিবি, কাউন্ট মি আউট, আর তলায় আমার নাম। শৈবাল বললেন, টেলিগ্রাম না পাঠিয়ে দিল্লি থেকে উনি ফোন করলেই তো পারতেন, আপনিও ফোনে উত্তর দিতেন। কাকাবাবু বললেন, নিশ্চয়ই ফোনে লাইন পায়নি, একটু আগে আমি বোম্বে থেকে একটা কল পেলাম। বোম্বে দিল্লি এইসব লাইন একসঙ্গে ভালো থাকবে, এরকম কখনো হয় আমাদের দেশে? যাকগে, ফোন করেনি, ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে ঝুলোঝুলি করত। তোমার কথা বলো শৈবাল, কেমন বেরিয়ে আসলে? কোথায় যেন গিয়েছিলে? ময়ূরভঞ্জ? শৈবাল বললেন, না, কেওনঝড়। আমার অফিসের এক কলিগের ওখানে একটা বাড়ি আছে, খুব নির্জন জায়গায় বাড়িটা, চুপচাপ বিশ্রাম নেবার পক্ষে চমৎকার। আমার বন্ধুর ঠাকুরদা কেওনঝড় নেটিভ স্টেটের দেওয়ান ছিলেন। এককালে ওই বাড়িতে রাজাদের আবাস ছিল, রাজারা ওখানে শিকার করতে যেতেন। এখনও কিছু জন্তু জানোয়ার আছে নাকি ওইদিকে? হরিণ তো আছেই, লেপার্ড দেখা যায় মাঝে মাঝে, শেয়ালের ডাক শুনেছি খুব। আজকাল তো এদিকে শেয়ালের ডাক শোনাই যায় না। পাখি আছে অনেক রকম, কত জাতের যে পাখি, নামই জানি না। বাহ, শুনে তো বেশ লোভ হচ্ছে, ইচ্ছে করছে ওখানে গিয়ে কাটিয়ে আসি কয়টা দিন। চোর ডাকাত আর বদমাশ লোকদের পেছনে ছুটোছুটি করতে আর ভালো লাগে না, তার চেয়ে পাখি দেখা ঢের ভালো।
আপনি যাবেন, যে কোনো সময় ব্যবস্থা করে দিতে পারি। একটাই শুধু অসুবিধে, ওই বাড়িতে ইলেকট্রিসিটি নেই, সন্ধ্যাবেলা হ্যাজাক জ্বালতে হয়। সেটা এমন কিছু অসুবিধার ব্যাপার না। তা দেবলীনা কেমন আছে? ওকে নিয়ে এলে না কেন? অনেক দিন দেখিনি ওকে। একটু চুপ করে শৈবাল একটা সিগারেট ধরাবার সময় নিলেন। কাকাবাবু তার সামনে অন্য কারো সিগারেট টানা পছন্দ করেন না আজকাল, কিন্তু শৈবালের মনে থাকে না সে কথা। মুখ তুলে শৈবাল বললেন, খুকি এলো না মানে ওর একটু শরীর খারাপ আর কি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে দেবলীনার? সেরকম কিছু হয়নি, এমনিতে ভালোই আছে। তবে কাকাবাবু, আপনার সঙ্গে একটা ব্যাপারে আলোচনা করতে চাই। আপনার হাতে কি একটু সময় আছে? হ্যাঁ, অনেক সময় আছে, এখন তো কোনো কাজই নেই। দাঁড়াও, একটু কফি খাওয়া যাক। সন্তু একটু আগেই চলে গেছে এ ঘর থেকে। এখন সে বাইরে যাওয়ার পোশাক পরে দরজার কাছে এসে উকি দিয়ে মুচকি হেসে বলল, কাকাবাবু, তোমার কাছে আবার একজন লোক এসেছে। কাকাবাবু ভয় পাওয়ার ভঙ্গিতে বললেন, আবার লোক? একটু নিরিবিলিতে গল্প করছি শৈবালের সঙ্গে, তুই কথা বলে দেখ লোকটা কি চায়। সন্তু বলল, লোকটি তোমার কাছে কী যেন একটা জিনিস নিয়ে এসেছে, সেটা সে নিজে তোমার হাতে দেবে। তাহলে ডেকে নিয়ে আয় লোকটাকে। খাকি প্যান্ট শার্ট পরা একটা লম্বা লোক ঢুকলো, কোনো অফিসের দারোয়ান বলে মনে হয়। হাতে বেশ বড় একটা চৌকো কাগজের বাক্স, রঙিন কাগজ দিয়ে মোড়া। সে সোজা কাকাবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপ রাজা রায়চৌধুরী? ইয়ে আপকে লিয়ে হ্যাঁ। খুব সাবধানে জিনিসটা টেবিলের ওপর রেখে লোকটি কাকাবাবুকে দিয়ে সই করাবার জন্য একটা রসিদ বার করলো বুক পকেট থেকে। কাকাবাবু জিজ্ঞেস করলো, কন ভেজা? লোকটি বলল, আর কে দত্তা সাহাব। কাকাবাবু রসিদটা ভালো করে পড়ে দেখলেন। ভুরু কুঁচকে গেল, তবুও তিনি সই করে ফিরিয়ে দিলেন সেটা। লোকটি সেলাম ঠুকে বেরিয়ে গেল। কাকাবাবু বললেন, কে পাঠিয়েছে কিছুই বোঝা গেল না, আর কে দত্ত যে কে তা তো মনেই পড়ছে না আমার, কিন্তু আমারই নাম ঠিকানা লেখা। যাকগে। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, ওটা খুলে দেখবে না? কাকাবাবু চওড়াভাবে হেসে বলল, তোর বুঝি খুব কৌতূহল হচ্ছে? অনেক ডিটেকটিভ গল্পের বইতে যা থাকে, কোনো রাজা মহারাজাকে সম্ভ দেখাবার মতো তিনি এরকম একটা বিরাট কিছু উপহার পাঠান। আমি তো কোনো রাজা মহারাজার কেস করিনি, আজকাল সেরকম রাজা মহারাজাই বা কোথায় বল। আর একটা হয়, শত্রুপক্ষের কেউ এরকম বেশ সুন্দর মোড়কে মুড়ে একটা টাইম বোমা যদি পাঠিয়ে দেয়, খুলতে গেলেই ফট করে মুখের ওপর ফাটবে। শৈবাল বললেন, আমারও কিন্তু বেশ কৌতূহল হচ্ছে। তবু সত্যি যদি টাইম বোমা হয়, আপনার শত্রুর তো অভাব নেই। কাকাবাবু বললেন, আমার তো কেউ শত্রু আছে বলে মনেই পড়ে না। শৈবাল বললেন, ওই লোকটাকে তক্ষুনি ছেড়ে না দিয়ে একটু জেরা করে দেখলে হতো। কাকাবাবু বাক্সটা নেড়ে চেড়ে দেখলেন, কোনো শব্দ হলো না, কিন্তু সন্তু ও শৈবালের দিকে তাকিয়ে বললেন, ঈশ্বরের নাম নেই, খুলে ফেলা যাক, কি বলো? টাইম বোমার অনেক দাম, আমাকে মারবার জন্য কেউ অত টাকা খরচ করবে না। সুতোর বাঁধন টেনে ছিঁড়ে ফেললেন তিনি। তারপর বাক্সটার মুখ খুলে দেখলেন ভেতরে অনেকগুলো তুলো। খুশি মনে কাকাবাবু বললেন, মনে হচ্ছে কেউ একটা ঘড়ি বা দামি কাচের জিনিস পাঠিয়েছে। তুলোটা তুলতে গিয়ে কাকাবাবু থেমে গেলেন। মুখের হাসিটা মুছে গেল, কুঁচকে গেল ভুরু। বাক্সটা টেবিলের উপর নামিয়ে রেখে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না রে, কোনো দামি জিনিস আমার ভাগ্যে নেই। যে পাঠিয়েছে সে একটা ব্যাপার জানে না। আমার পা খোড়া, কিন্তু আমার ঘ্রাণ শক্তি সাংঘাতিক। অন্য অনেকের চেয়ে আমি চোখে বেশি দেখতে পাই, কানে বেশি শুনতে পাই। এমনকি কেউ আমার সামনে মিথ্যা বললে সেটাও আমি ধরে ফেলতে পারি। এই বাক্সটায় আমি কোনো জ্যান্ত প্রাণীর গন্ধ পাচ্ছি। সঙ্গে সঙ্গে শৈবাল ও সন্তু খানিকটা ভয় পেয়ে পিছিয়ে গেল। কাকাবাবু বললেন, সন্তু, চট করে রান্নাঘরে গিয়ে বৌদির কাছ থেকে একটা সাঁড়াশি নিয়ে আয় তো। সন্তু দৌড়ে বেরিয়ে গেল। শৈবাল বললেন, জ্যান্ত প্রাণী মানে সাপ?
খুব সম্ভবত। যেমনভাবে প্যাক করা হয়েছে অন্য কোনো প্রাণী হলে বাঁচবে না। কি ডেঞ্জারাস ব্যাপার! যদি হঠাৎ বেরিয়ে আসে? সাধারণত সাপ তেড়ে এসে কাউকে কামড়ায় না, তবুও তুলোর মধ্যে হাত ঢোকালে বিপদের সম্ভাবনা আছে। শুধু সাঁড়াশি নয়, সন্তু একটা লাঠিও সঙ্গে নিয়ে এসেছে। কাকাবাবু সাঁড়াশি দিয়ে বাক্সটা চেপে ধরল, এক বগলে ক্রাচ নিয়ে চলে এলেন বারান্দায়। বাক্সটা মেঝেতে উল্টে দিয়ে কয়েকবার ঠুকে ঠুকে তুলে নিলেন। তুলোর মধ্যে সত্যি একটা কুণ্ডলি পাকানো সাপ, সেটা বেঁচে আছে। কিন্তু মানুষ দেখেও সেটা মাথা তুলল না, ফোঁস করল না। কয়েকবার চিরিক চিরিক করে জিভ বার করলো মাত্র। সন্তু দমাদম বা লাঠির বাড়ি মারতে লাগলো সেটার উপরে। কাকাবাবু হাত তুলে বাধা দিতে গিয়েও বললেন, এটা তো আগেই প্রায় আধমরা হয়ে গিয়েছে, মেরে ফেলাই ভালো। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে সন্তুর মা বললেন, কি সাংঘাতিক কথা! একটা জ্যান্ত সাপ পাঠিয়েছে। যদি সন্তু আগেই এটা খুলে ফেলতো। কাকাবাবু বললেন, যে পাঠিয়েছে সে ঠিক আমাদের মারবার জন্য পাঠায়নি, ভয় দেখানোর জন্য পাঠিয়েছে। একেই তো সাপটা নির্জীব, তাতে ওর বিষ আছে কিনা সন্দেহ। মা চোখ কপালে তুলে বললেন, সাপকে কখনো বিশ্বাস আছে? এইটুকু পুচকে সাপেরও দারুণ বিষ থাকে। কে পাঠালো এমন সাংঘাতিক জিনিস? কাকাবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সেইটাই তো কথা বৌদি, সেই কি আর নিজের পরিচয় জানাবে? বাজে একটা নাম লিখে দিয়েছে, কিন্তু সে তো একটা পাঠেই থামবে না, আবার কিছু একটা পাঠাবে। তার পেছনে আমাকে দৌড়তে হবে, তাকে ধরতে হবে, শাস্তি দিতে হবে, একের পর এক ঝামেলা। মা বললেন, রাজা তুমি চোর ডাকাতদের পেছনে ছোটা এবার ছেড়েই দাও। কাকাবাবু হাসতে হাসতে বললেন, তুমি ঠিক বলেছ বৌদি, এইসব এবার ছেড়ে দেব ভাবছি, কিন্তু আমি ছাড়লেও ওরা যে ছাড়তে চায় না। মা বললেন, কেউ এলে তুমি আর দেখা করো না, শুধু শুধু শত্রু বাড়িয়ে চলেছ। এরপর হঠাৎ যে কোনো দিন কোনো কিছু হয়ে যেতে পারে। সন্তু মরা সাপটাকে লাঠির ডগায় তুলে বলল, এবার এটাকে পুড়িয়ে ফেলতে হবে, নইলে আবার বেঁচে উঠতে পারে। শৈবাল বললেন, রাস্তায় ফেলে দাও বরং, গাড়ির চাকার তলায় একদম চেপটে যাবে। মা বললেন, কি অলক্ষণে ব্যাপার, বাক্সতে ভরে যে সাপ পাঠায় সে কতখানি অমানুষ। কাকাবাবু বললেন, বৌদি আমাদের 2 কাপ কফি পাঠিয়ে দাও না, শৈবালের সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। সন্তু তুই পড়তে বস গিয়ে। সন্তু বলল, আমি টেলিগ্রামটা পাঠিয়ে দিয়েই আসছি। কাকাবাবু আবার শৈবালকে ঘরে নিয়ে গিয়ে বসালেন। শৈবাল আবার ফস করে জ্বাললেন একটা সিগারেট, তারপর এক হাত দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনার এখানে এরকম বুঝি প্রায়ই হয়? বাক্স খুলেই যদি হাত ঢুকিয়ে দিতেন। কাকাবাবু হালকাভাবে বলল, চামর লাইফ কাকে বলে জানো নিশ্চয়ই, আমার হচ্ছে সেই রকম। মৃত্যু সব সময় আমার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। যাকগে, আজকে এমন কিছুই হয়নি। শোনো শৈবাল, তুমি কিন্তু আজ বড্ড ঘন ঘন সিগারেট খাচ্ছ। শৈবাল লজ্জা পেয়ে বললেন, ওহ আই এম সরি, এক্ষুনি ফেলে দিচ্ছি। শোনো, ওটা ধরিয়েছ যখন শেষ করতে পারো। ব্যাপারটা কি জানো, আমি তো চুরুট খেতাম, এখন ছেড়ে দিয়েছি বটে, কিন্তু এখনও তামাকের ধোঁয়া নাকে এলে মনটা চনবন করে ওঠে। ঠিক আছে, আপনার সামনে আর কোনোদিনও খাবো না। একটা কথা জিজ্ঞেস করবো শৈবাল, আজ তোমাকে একটু যেন নার্ভাস মনে হচ্ছে। সিগারেট ধরাবার সময় তোমার হাতটা কাঁপছিল। একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তায় আছি কাকাবাবু, আপনাকে সেটা বলতেই এসেছিলাম, কিন্তু অন্য লোকজন ছিল, তারপর তো এই ব্যাপারটা হলো। এবার বলো। কফি এসে গেল। কফির কাপে প্রথম দুজনে চুমুক দিল। তারপর শৈবাল আস্তে আস্তে দেবলীনার মাঝরাতে ঘুম থেকে বাড়ি বেরিয়ে যাওয়ার ঘটনাটা খুলে পড়ল। সবটা মন দিয়ে শুনলেন কাকাবাবু। একেবারে শেষের দিকে তার ভুরু কুঁচকে গেল। তিনি গোফে হাত বুলোতে বুলোতে বললেন, ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো ঘটনাটা খুব আশ্চর্যের কিছু নয়, এরকম আগেও শুনেছি, কিন্তু আমি যেই ব্যাপারটায় আশ্চর্য হচ্ছি তোমার বর্ণনার একটা অংশ শুনে। তুমি যখন দেবলীনাকে টিলার ওপর দেখতে পেলে,
তখনই ঝড় উঠেছিল? হ্যাঁ, খুব ঝড় উঠেছিল। তোমার ঠিক মনে আছে? আগেই একটু একটু ঝড় হচ্ছিল, সেই সময় বাড়লো না হঠাৎ ঝড় শুরু হয়ে গেল? আচমকা ঝড় উঠে গেল। তুমিও তো মাঝরাতে ঘুম ভেঙে বেরিয়ে পড়েছিলে। তাতে অনেক সময় মাথাটা ঠিকঠাক কাজ করে না। তোমারও ভুল হতে পারে। পরদিন সকালে তুমি ঝড়ের চিহ্ন কিছু দেখেছিলে? সেটা তো খেয়াল করিনি। পরের দিনই ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলাম। কাকাবাবু, আপনি বলেছেন স্লিপ ওয়াকিং আশ্চর্য কিছু নয়, আমিও সেটা জানি। কিন্তু দেবলীনাকে যখন ডাকলাম, সে আমাকে চিনতে পারল না। কেন? যেন ভয় পেয়ে আমার হাত থেকে ছুটে পালিয়ে গেল। সে সময় বোধহয় কোনো স্বপ্ন দেখছিল দেবলীনা। তুমি ওকে কোথায় খুঁজে পেলে? ওর নিজের বিছানায়। আমি তো আগে সেই জঙ্গলে খানিকটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও না পেয়ে আমার তো পাগল পাগল অবস্থা। তখন ভাবলাম বাড়ি গিয়ে টর্চ আর রিভলভারটা নিয়ে আসি। ও দুটো নিয়ে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় একবার ভাবলাম ওর বন্ধু শর্মিলাকে ডাকি। সে ঘরে উঁকি মেরে দেখি দুটি মেয়ে পাশাপাশি ঘুমোচ্ছে। আমি কাছে গিয়ে দেবলীনাকে ভালো করে দেখলাম, গভীর ঘুমে আচ্ছন্ন। ও যে উঠে বাইরে অত দূরে গিয়েছিল তা কেউ বিশ্বাসই করবে না। তোমার নিজের চোখের কোনো ভুল হয়নি তো? তুমিও যদি স্লিপ ওয়াকার হও? তুমি স্বপ্নের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, দেবলীনা হয়তো মোটেও যায়নি। না না কাকাবাবু, ব্যাপারটা ঠিক অতটা সহজ নয়। খুকিও খালি পায়ে গিয়েছিল। আমি ঘুমন্ত খুকির পায়ে হাত দিয়ে দেখলাম পায়ের তলা ভিজে ভিজে, বেশ ধুলোবালি লেগে আছে। ও বাইরে গিয়েছিল ঠিকই, আমি ভুল দেখিনি। পরদিন সকালে ওকে যেই জিজ্ঞেস করলাম, খুকি তুই কাল রাত্রিরে বাইরে গিয়েছিলি? ও অবাক হয়ে বলল, কই না তো। ওর মুখ দেখেই বুঝলাম ওর কিছুই মনে নেই। আমি আর জেরা করলাম না। দিনের বেলা সেই জায়গাটাতে আবার গিয়ে দেখেছিলে? না, আর দেখা হয়নি। সকাল 10টার মধ্যেই বেরিয়ে পড়লাম। তুমি যে বললে দেবলীনার এখন শরীর খারাপ, ওর ঠিক কি হয়েছে? সেরকম কিছুই নয়, প্রায় খুব মরা মরা হয়ে থাকে। একা একা কী যেন ভাবে, জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, ওকে আমি কোনোদিনও গান গাইতে শুনিনি আগে। ওর গানের গলা নেই। আরও যখন একটু ছোট ছিল তখন কিছুদিন নাচ শিখেছিল, কিন্তু সেই রাতে জঙ্গলের মধ্যে হঠাৎ একটা গান গাইতে শুরু করেছিল। এখনো মাঝে মধ্যে সেই গানটা গায়। কি গান সেটা? কাকাবাবু, আমার গানের গলা নেই, আমি গেয়ে শোনাতে পারবো না। তবে অচেনা গান। এই কদিনেই বেশ রোগা হয়ে গিয়েছে মেয়েটা। ডাক্তার দেখিয়েছি, আমার বন্ধু ডাক্তার। সে বলল কিছুই হয়নি, কথায় কথায় ওষুধ খাওয়াবার দরকার নেই। তুমি গাড়ি এনেছো তো শৈবাল, চলো তোমাদের বাড়িতে একটু ঘুরে আসি। দেবলীনার সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছে। এতক্ষণ বাদে শৈবালের মুখে হাসির খুশির ঝলক দেখা গেল। উচ্ছ্বসিতভাবে তিনি বললেন, ঠিক এইটাই আমি চাইছিলাম কাকাবাবু। আপনি খুকির সঙ্গে কথা বললে অনেক কিছু বুঝতে পারবেন। তবে আপনি ব্যস্ত মানুষ। কাকাবাবু উঠে বলল, চলো বেরিয়ে পড়া যাক। শৈবালের গাড়িটা পুরনো মরিস, ছোট গাড়ি কিন্তু চলে দারুণ। বেলা এখন 11টা, আকাশে ঘন মেঘ। কদিন ধরেই মেঘ জমেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। বাড়ির সামনে রাস্তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে দুটো লোক গল্প করছে আপন মনে। তাদের দিকে ইঙ্গিত করে কাকাবাবু বললেন, ওই যে লোক দুটিকে দেখছো শৈবাল, ওরা নিরীহ লোক হতে পারে, আবার এমনও হতে পারে ওরা আমাদের বাড়ির ওপর নজর রাখছে। শৈবাল সেদিকে তাকিয়ে পড়লেন। দুটো লোকই বেশ গাট্টা গোট্টা জোয়ান, পুলিশের লোক বলে মনে হয়। কাকাবাবু বললেন, পুলিশ আর গুন্ডাদের চেহারায় খুব মিল থাকে। লোক দুটো একবারও মুখ তুলে এদিকে তাকাচ্ছে না, তাতেই সন্দেহ হচ্ছে। ওরা জেনে গেল সাপের কামড়ে আমি মরিনি। এবারে আরও একটা কিছু মতলব ভাজবে। শৈবাল গাড়ি স্টার্ট দিলেন, তারপর জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে নিয়ে বললেন, লোক দুটো সত্যিই কিন্তু এখন এই গাড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে। কাকাবাবু বললেন, ওরা অন্য গাড়িতে ফলো করে কিনা সেটা একটু লক্ষ্য রাখো, তোমার বাড়িটা চিনে না যায়।
ওরা তোমার বাড়িতে গিয়ে হামলা করুক, তা আমি চাই না। গাড়িটা হুশ করে খানিকটা ছুটেই ডান দিকে বেঁকল। তারপর নিউ আলিপুর ঘুরে টালিগঞ্জের মোড় দিয়ে এসে আনোয়ার শাহ রোডে ঢুকল। এর মধ্যে কেউ কোনো কথা বলেননি। শৈবাল এবার বললেন, আমি যেভাবে চালিয়েছি কোনো গাড়ি আমার পেছন পেছন আসতে পারবে না। কাকাবাবু বললেন, এক এক সময় কি হয় জানো তো, দুটো শত্রুপক্ষের লোক আমার উপর নজর রাখে, তখন অন্য একজনকে সন্দেহ করে কিংবা পুলিশ ভেবে ভয়ও পেয়ে যায়, তখন বেশ মজার ব্যাপার হয়। আপনি বলছেন মজার ব্যাপার? বাপরে বাপ, আমার যদি এরকম হতো সব সময় শত্রুপক্ষ নজর রাখছে, জানতে পারলে আমি তো নাজেহাল হয়ে যেতাম। আপনি এত ধীর স্থির, হাসি খুশি থাকেন কেমন করে? কি জানি, বোধহয় অভ্যেস হয়ে গিয়েছে। আচ্ছা শৈবাল, তোমরা কেওনঝড়ের ঠিক কোথায় ছিলে? ওই নামে তো একটা শহরও আছে, তাই না? হ্যাঁ, ছোট শহর। আপনি কখনো যাননি কেওনঝড়ে? গিয়েছিলাম, সে অনেক আগে, প্রায় 18-20 বছর আগে, ভালো মতো মনে নেই। আমরা ছিলাম কেওনঝড়ের শস্ত্র থেকে বেশ কয়েক মাইল দূরে। সেখানে লোকজন বিশেষ থাকে না, জঙ্গল জঙ্গল এলাকা। ওখানে গোনাশিকা নামে একটা পাহাড় আছে। আপনি বৈতরণী নদীর নাম শুনেছেন তো? লোকে বলে বৈতরণী নদীর জন্ম ওই পাহাড় থেকে। আমি অবশ্য পাহাড়ের উপরে উঠিনি। নদীর উৎসের জায়গাটা নাকি ঠিক একটা গরুর নাকের মতন দেখতে। বৈতরণী মানে স্বর্গে যাবার নদী। ভারতবর্ষে অনেক জায়গাতেই এই নামের নদী আছে। অবশ্য যে কোনো সুন্দর জায়গাতেই স্বর্গ হতে পারে, তাই না? গাড়িটা এসে থামলো শৈবাল দত্তের বাড়ির সামনে। মাত্র বছর 2 আগে তৈরি নতুন বাড়ি। বাড়ির প্রধান দরজার পাশে একটা চৌকো সাদা পাথরে বাড়ির নাম লেখা, বৈতরণী। কাকাবাবু অবাক হয়ে বললেন, এ কি, তোমার বাড়ির নাম বৈতরণী নাকি? আগে তো দেখিনি। অবশ্য তোমার বাড়িতে আমি মোটে একবারই এসেছি, সে সময় আবার লোডশেডিং ছিল। শৈবাল লাজুকভাবে বললেন, না, আগে আমার বাড়ির কোনো নাম ছিল না। এবার ফিরে এসে কেন জানি না ওই নামটা খুব পছন্দ হয়ে গেল, তাই নামটা বসিয়ে দিলাম। একটু আগে আপনিই তো বললেন যে কোনো সুন্দর জায়গায় স্বর্গের মতন হতে পারে। নিজের বাড়ির চেয়ে আর সুন্দর জায়গা কি হতে পারে বলুন? সেই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, চড়ুই পাখি আর বাবুই পাখির ঝগড়া। চড়ুই পাখি মানুষের বাড়ির এক কোণে বাসা বেঁধে থাকে, ঝড়ে জলে কষ্ট পেতে হয় না। আর বাবুই পাখি নিজের তৈরির বাসা তাল গাছে ঝোলে, খুব বেশি ঝড় বৃষ্টি হলে খসে পড়ে যায়। সেই জন্যই ওই কবিতাগুলোতে চড়ুই পাখি বলেছে, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, আর বাবুই পাখি বলেছে, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আপনি পড়েননি? হ্যাঁ, পড়েছি বটে। আমার বাড়িটাও বাবুই পাখির বাসা বলতে পারেন, একেবারে নিজের হাতে গড়া। এ বাড়ির নকশা, ব্লু প্রিন্ট থেকে শুরু করে মিস্ত্রি খাটিয়ে একটার পর একটা ইটের গাঁথুনি সব আমি নিজে করেছি। কিন্তু বাড়িটা শেষ হবার আগেই দেবলীনার মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। দেবলীনাও এ বাড়িটা তেমন পছন্দ করে না। এখন ভাবছি কি করে এ বাড়িটা নিয়ে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে সিঁড়ির দিকে দাঁড়িয়ে শৈবাল চেঁচিয়ে ডাকলেন, খুকি, খুকি, নিচে নেমে আয়, দেখ কে এসেছে। 2-3 বার ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন একজন বয়স্কা বিধবা মহিলা। শৈবাল ব্যস্তভাবে তাকে জিজ্ঞেস করলেন, পিসিমা, খুকি কোথায়, বেরিয়ে গেছে নাকি? পিসিমা বললেন, কই না তো, আমাকে তো কিছু বলে যায়নি। শৈবাল ভুরু কুঁচকে বললেন, তাহলে সাড়া দিচ্ছে না কেন? সদর দরজাটা একেবারে হাট করে খোলা, রঘুটাই বা গেল কোথায়? পিসিমা বললেন, এইমাত্র রঘুকে আমি একটু বাজারে পাঠিয়েছি, এতক্ষণ দরজা বন্ধই ছিল। কাকাবাবু বললেন, আহা শৈবাল, এত ব্যস্ত হচ্ছ কেন? দেখো দেবলীনা হয়তো বাথরুমে গিয়েছে কিংবা ঘুমিয়ে পড়েছে, তোমার ডাক শুনতে পায়নি। শৈবাল বললেন, আপনি বসুন কাকাবাবু, আমি ওপরে গিয়ে একটু দেখে আসি। মেয়েটার ধরন ধারণ দেখে আমার সত্যিই চিন্তা হয়। 2-3টে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠে গেলেন শৈবাল। বারবার ডাকতে লাগলেন, খুকি,
খুকি! কাকাবাবু এগিয়ে গিয়ে বসবার ঘরের ভেজানো দরজাটা ঠেলে খুলে ফেললেন। সেখানে তিনি দেখতে পেলেন দেবলীনাকে। সে একটা খোলা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। লাল রঙের ফ্রক পরা, তার সারা মুখে বিন্দু বিন্দু ঘাম। কাকাবাবু নরম করে ডাকলেন, দেবলীনা। দেবলীনা চমকে মুখ ফেরালো। কয়েক মুহূর্ত সে যেন চিনতে পারল না কাকাবাবুকে। কাকাবাবু আবার বললেন, কেমন আছিস রে দেবলীনা? দেবলীনার চোখ দুটো বিস্ফারিত করে বলল, কাকাবাবু, আমাকেও ডাকছে, আমাকেও ডাকছে। ওই যে, ওই যে। সন্তু দারুণ রাগারাগি করতে লাগলো। এ পর্যন্ত প্রত্যেকবার সে কাকাবাবুর সঙ্গে বাইরে গিয়েছে, এবারে সে বাদ পড়ে যেতে কিছুতেই রাজি নয়। কাকাবাবু এ কথা বলে দিয়েছেন, এবারে সন্তু তার সঙ্গে যাবে না। আর মাত্র 7 দিন বাদে সন্তুর পরীক্ষা, তার পড়াশোনা কোনোভাবেই নষ্ট করা চলবে না। সন্তু মুখ গোজ করে বলল, ভারী তো পরীক্ষা, টিউটোরিয়াল টেস্ট, ওটা দিলেও এমন কিছু ক্ষতি হয় না। কাকাবাবু মাথা ঝাঁকিয়ে বললেন, হুম, তোর ক্লাসের অন্য ছেলেরা যখনই পরীক্ষা দেবে তখন তোকেও দিতে হবে। তোর বন্ধু জোজো, অরিঞ্জম, এরা সবাই পরীক্ষা দেবে, আর তুই ফাঁকি মারবি? তা কিভাবে হয়? তাছাড়া এবার তো আমি কোনো রহস্যের সন্ধানে যাচ্ছি না, যাচ্ছি বিশ্রাম নিতে। তুই সেখানে গিয়ে কী করবি? মা দরজার কাছে দাঁড়িয়ে ওদের কথা শুনছেন। কাকাবাবুর খোড়া পা নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে অসুবিধা হতে পারে বলেই প্রথম প্রথম সন্তুকে তার সঙ্গে পাঠানো হতো। এই প্রথম কাকাবাবু একা যেতে চাইছেন। মা বললেন, রাজা, তুমি বলছো তুমি বিশ্রাম নিতে যাচ্ছ, কিন্তু তোমার কথায় কি বিশ্বাস করা যায়? ওখানে গিয়ে আবার কি একটা ঝট পাকিয়ে বসবে? সেই যে কথায় আছে না, তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, বঙ্গে তো যাচ্ছি না, যাচ্ছি ওড়িশায়, খুবই নিরিবিলি জায়গা, দিন 15 থেকে ফিরে আসব। মা বললেন, পড়াশোনা ফেলে সন্তুটাকেও এবার তোমার সঙ্গে জোর করে পাঠাতে পারছি না। রাজা, তুমি কিন্তু সত্যি এবার সাবধানে থেকো গো। সেবার আফ্রিকাতেও তো তুমি বিশ্রামের নাম করেই গিয়েছিলে, তারপর সে কি সাংঘাতিক কাণ্ড! বাবা, প্রাণে বেঁচে গেছো নেহাত ভাগ্যের জোরে। কাকাবাবু বললেন, ভাগ্য নয় বৌদি, মনের জোর। তোমার ছেলেরও খুব মনের জোর। যাই হোক, এবারে সন্তু যাচ্ছে না, কিন্তু এবারের কোনো বিপদের ঝুঁকিও আমি নেব না। সন্তু সঙ্গে না থাকলে সত্যি আমার বড় অসুবিধা হয়। এবার সেই জন্য শুধু খাবো দাবো আর বই পড়ব। দেখছো না, 20খানা বই সঙ্গে নিয়েছি। সন্তু বলল, কাকাবাবু, তুমি সঙ্গে ওই পুচকি মেয়েটাকে নিয়ে যাচ্ছ? দেখো, ওই মেয়েটাই তোমার কোনো গণ্ডগোল পাকাবে। কাকাবাবু বললেন, পুচকি মেয়ে বলছিস কি? দেবলীনার 15 বছর বয়স হলো, ওর খুব বুদ্ধি। বুদ্ধি মানে শুধু দুষ্টু বুদ্ধি। আমি না থাকলে তুমি ওকে সামলাতেই পারবে না। একটা কাজের কথা শোন সন্তু, আমাকে যারা উপহার পাঠিয়েছিল তারা হয়তো আরও ওরকম কিছু পাঠানোর চেষ্টা করবে। ওই রকম প্যাকেট ট্যাকেট এলে নিবি না, ফিরিয়ে দিবি। যদি পোস্টে আসে কিংবা কেউ বাড়ির দরজার কাছে রেখে যায়, না খুলে 1 বালতি জলের মধ্যে ডুবিয়ে দিবি। মা বললেন, ওই রকম প্যাকেট আবার কেউ নিয়ে এলে আমি তাকে পুলিশে ডেকে ধরিয়ে দেব। কাকাবাবু বললেন, বুক পোস্টে আমার বইপত্র আসে বই থেকে, বিভিন্ন দেশ থেকে বইপত্র আসে, তা বলে তুমি আবার পোস্টম্যানদেরকে পুলিশে ধরিয়ে দিও না বৌদি। বইয়ের প্যাকেট এলে তুমি যেন সেটাকেও ভুলে জলে ডুবিয়ে দিও না। সন্তু বলল, বইয়ের প্যাকেট দেখে আমি ঠিকই চিনতে পারবো। মা কাকাবাবুর বাক্স গোছাতে বসে গেলেন। শৈবাল গাড়ির ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু কাকাবাবুর ট্রেনে যাবার ইচ্ছা। কাউকে তো আর তাড়া করে যাওয়া হচ্ছে না, বেড়ানোর পক্ষে ট্রেনই ভালো। এবার যেহেতু তাড়াহুড়ো নেই, ট্রেনে যাওয়ার লোভটা সামলানো গেল না। আজকাল সহজেই ট্রেনের টিকিট জোগাড় করা যায় না। কাকাবাবুর নাম করে ভিআইপি কোটা থেকে চেয়ার কারে 2খানা টিকিট পাওয়া গেল। জানালার ধারে মুখোমুখি 2খানা সিট। এখন সকাল 10টা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। দেবলীনাকে আজ দারুণ খুশি দেখাচ্ছে। তার ফ্রকটা সোনালি রঙের, মাথায় একটা ওই রঙেরই রিবন। সেও সঙ্গে অনেকগুলো বই এনেছে। 2-3টা স্টেশন যাওয়ার পরে কাকাবাবু একটা বাদামওয়ালাকে ডেকে 2 ঠোঙা বাদাম কিনলেন। দেবলীনাকে একটা ঠোঙা দিয়ে বললেন,
ট্রেনে যাবার সময় আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে। কতদিন বাদে এরকম নিশ্চিন্ত মনে ট্রেনে করে বেড়াতে যাচ্ছি। দেবলীনা বলল, আমার ঝাল নুনটা বেশি ভালো লাগে, আর একটু ঝাল নুন চেয়ে নাও না গো কাকাবাবু। বাদাম ভাঙতে ভাঙতে কাকাবাবু বললেন, ঝাল নুনে আর সেরকম ঝাল থাকে আজকাল? আগে একটুখানি মুখে দিয়ে ও আ করতে হতো। কাকাবাবুর পাশের সিটে একজন কাঁচা পাকি দাড়িওয়ালা লোক বসেছে। লোকটার বয়স খুব একটা বেশি মনে হয় না। তার গায়ের জামাটি বিচিত্র, অনেকগুলো নানা রঙের টুকরো টুকরো ছিটকাপড় সেলাই করে জোড়া, মাথায় বাবরি চুল। সেই লোকটি কাকাবাবুর কথা শুনে বলল, ঠিক বলেছেন, আজকাল কাঁচা লঙ্কাতেও সেরকম ঝাল নেই মশাই। আমরা ছেলেবেলায় যেসব ধানি লঙ্কা খেয়েছি সেই সব তো আর দেখাই যায় না। নতুন লোকের সঙ্গে ভাব জমাবার ইচ্ছে নেই কাকাবাবুর, তাই তিনি লোকটার কথার কোনো উত্তর দিলেন না। জানালা দিয়ে শটান বাইরে তাকিয়ে রইলেন। একটু বাদে দেবলীনা জিজ্ঞেস করল, কাকাবাবু, তারের ওপর ওই যে কালো কালো পাখি দেখছি, মাঝে মাঝে ল্যাচটা মাছের মতন, ওগুলো কি পাখি? কাকাবাবু বললেন, ওগুলো হচ্ছে ফিঙে। মজার ব্যাপার কি জানিস? আমি তো অনেক বনে জঙ্গলে ঘুরেছি, কখনো ফিঙে দেখিনি। শুধু রেল লাইনের ধারে টেলিগ্রাফের তারের ওপরে এই পাখিগুলোকে দেখা যায়। পাশে দাড়িওয়ালা লোকটা বলল, ঠিক বলেছেন, তবে আর কোথায় ফিঙে পাখি দেখা যায় জানেন? গন্ডারের শিঙে। গন্ডারের সঙ্গে এই পাখিগুলোর দারুণ ভাব, ইচ্ছে করলে পদ্য বানানো যায়। গন্ডারের শিঙে নাচছে একটা ফিঙে, গন্ডারের হলো সর্দি, ফিঙে কোথায় উড়ে গেল? দেবলীনা খিলখিল করে হেসে উঠল। কাকাবাবু গম্ভীরভাবে বললেন, মশাইয়ের তো অনেক কিছু জানা আছে দেখছি, গন্ডারের সর্দি পর্যন্ত দেখে ফেলেছেন? লোকটি খুব অবাক হয়ে বলল, অবশ্যই দেখেছি, আপনি দেখেননি? এই যে বললেন বনে জঙ্গলে ঘুরেছেন। গন্ডারের সর্দি অতি আশ্চর্য ব্যাপার। গন্ডারের কাতুকুতুর কথা জানেন তো? কাতুকুতুতে গন্ডারের খুব সুরসুরি। আজ আপনি কাতুকুতু দিলে গন্ডার 7 দিন পর্যন্ত হাসবে। সর্দির ব্যাপারটাও তাই। গন্ডার যদি জুন মাসে খুব বৃষ্টিতে ভেজে, সর্দি হবে সেপ্টেম্বর মাসে। কাকাবাবু স্বীকার করলেন, গন্ডার সম্পর্কে তার এত জ্ঞান নেই। দাড়িওয়ালা লোকটি বলল, গন্ডার আমার খুব ফেভারিট প্রাণী, ইচ্ছে আছে বাড়িতে একটা গন্ডার পুষব। দেবলীনার পাশে একজন বৃদ্ধ চোখের সামনে খবরের কাগজ মেলে বসে আছেন। তিনি কাগজটা নামিয়ে দাড়িওয়ালা লোকটাকে চশমার ওপর দিয়ে দেখে নিয়ে আবার কাগজ পড়তে লাগলেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি গন্ডার এত স্টাডি করলেন কোথায়? উড়িষ্যায়। আমার বাড়ির থেকে প্রায় জঙ্গলে যাই। ওড়িশার জঙ্গলে গন্ডার আছে নাকি? কেন থাকবে না? আসামে থাকতে পারে, বেঙ্গলে থাকতে পারে, তবে ওড়িশার কি দোষ করলো? আপনি সিমলিপাল ফরেস্ট দেখেছেন? তা দেখিনি বটে, কিন্তু সেখানে গন্ডার আছে এমন কখনো শুনিনি। লোকে অনেক কিছুই জানে না। ইন্ডিয়ার কোথায় জিরাফ আছে জানেন? শোনেনি নিশ্চয়ই। ওই সিমলিপাল ফরেস্টই আছে, তাই নিয়েও গদ্য আছে আমার। সিমলিপালের জিরাফ লম্বা গলায় টানছে শুধু সিরাপ। কাকাবাবু বললেন, বাহ, আপনি তো মশাই বেশ পদ্য বানাতে পারেন দেখছি। ওড়িশায় থাকেন কোথায়? লোকটি হঠাৎ একগাল হেসে মাথা দোলাতে দোলাতে বলল, জিজ্ঞেস তো করলেন কথাটা। এখন আমি কোথায় থাকি সে জায়গাটার নাম বললে আপনি চিনতে পারবেন। আমি থাকি কিচিংয়ে। কিচিং কোথায় জানেন? নাম শুনেছেন? মুখ দেখেই বুঝতে পারছি শোনেননি। তা বলে কিচিং বলে কি কোনো জায়গা নেই? এককালে ময়ূরভঞ্জের রাজাদের রাজধানীই ছিল এই কিচিং। কাকাবাবু হেসে ফেলে বললেন, হ্যাঁ, প্রথমে নামটা শুনে বুঝতে পারিনি। কিচিং শুনে মনে হচ্ছিল আপনি ঠাট্টা করছেন। এখন মনে পড়েছে, কিচিং নামে একটা জায়গা আছে ওড়িশায়। অনেক ভাঙাচোরা মন্দির আছে সেখানে, তাই না? লোকটি মাথা নেড়ে বলল, তবে আমি অবশ্য ওখানে বিশেষ থাকি না। কাজের জন্য সবসময় নানা জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। একবার বাংলা, একবার বিহার, কখনো কখনো রাজস্থান, পাঞ্জাব থেকেও ডাক আসে। তা কি কাজ করেন আপনি? আমার কাজ সেটা ঠিক এখানে বলা যায় না। তবে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনাকে বলা যেতে পারে, কিন্তু কানে কানে বলতে হবে। লোকটি কাকাবাবুর কানের কাছে নিজের মুখখানা আনবার চেষ্টা করতেই কাকাবাবু তাড়াতাড়ি মাথাটা সরিয়ে নিয়ে বিব্রতভাবে বললেন, না না, গোপন যদি কথা কিছু হয়ে থাকে
আমি শুনতে চাই না। লোকটি তবুও কাকাবাবুর কাঁধ চেপে ধরে বললেন, আরে না না, শুনুন, আমার গুরুর নিষেধ আছে বলেই কানে কানে ছাড়া বলতে পারি না। কানে কানে বলা মানে কিন্তু আস্তে বলা নয়। লোকটি কাকাবাবুর কানের কাছে মুখ এনে 5 জনকে শুনিয়ে বলল, আমার কাজ হচ্ছে ভূত ধরা, বুঝলেন? কাকাবাবু নিজের মাথাটিকে মুক্ত করে নিয়ে বললেন, বুঝলুম। বাহ, ভালোই কাজ করেন তো আপনি। দেবলীনার পাশের বুড়ো লোকটি এবার খবরের কাগজ নামিয়ে বললেন, ভূত ধরেন মানে? আপনি কি ওঝা? ভূতুরে বাড়ি থেকে আপনি ভূত তাড়াতে পারেন? লোকটি বলল, আজ্ঞে হ্যাঁ, সেটাই আমার পেশা। বুড়ো লোকটি উৎসাহিত হয়ে বললেন, তাহলে তাহলে আপনাকে তো আমার খুবই দরকার। চন্দননগরের গঙ্গার ধারে আমার একটা বাড়ি আছে, বুঝলেন? মাঝে মাঝে এক একটা রাত্রিরে সেখানে একটা অদ্ভুত খারাপ গন্ধ বেরোয়। সেই যে কি বিশ্রী পচা গন্ধ, কি বলবো। সেই গন্ধের চোটে কিছুতেই টেকা যায় না। লোকে বলে ওটা নাকি ভূতের গায়ের গন্ধ। বাড়িটা খালি রাখতে হয়েছে। লোকটি বলল, হয় অবশ্য এরকম। ওরা আছে এক জগতের ওই রকম গন্ধওয়ালা। গন্ধটা অনেকটা পচা তেঁতুলের মতন না? বৃদ্ধ বললেন, মানে পচা তেঁতুলের গন্ধ কী রকম হয় ঠিক জানি না, তবে খুবই খারাপ গন্ধ। আপনি পারবেন ব্যবস্থা করে দিতে? তাহলে খুবই উপকার হয়। পারবো না কেন, এসবই তো আমার কাজ। আমি গ্যারেন্টি দিয়ে কাজ করি, তারপর পয়সা নেই। তাহলে কবে আসবেন বলুন, আপনার যা ফিস লাগে আমি দিয়ে দেব। লোকটি এবার দাড়ি চুলকোতে চুলকোতে বলল, কবে? সে তো মুশকিল। আমি এখন হেভিলি বুকড। অন্তত 11টা কেস হাতে আছে। প্রত্যেকটা কেসে যদি 5 দিন করে লাগে, তাহলে 5 11 77 দিন লাগবে। কাকাবাবু একটু গলা খাকারি দিয়ে বললেন, 5 11 55 হয় বোধ হয়। লোকটি বলল, ওই একই কথা। মোট কথা 2-3 মাস আমি ব্যস্ত, তারপর আপনার কেসটা নিতে পারবো। আপনার নাম ঠিকানা দিন, আমি পরে জানিয়ে দেব। বৃদ্ধ লোকটি পকেট থেকে কাগজ বার করে ঠিকানা লিখতে লাগলেন। দেবলীনা এতক্ষণ সব শুনছিল। এবার এসে লোকটিকে জিজ্ঞেস করল, ভূত কীরকম দেখতে হয়? লোকটি একগাল হেসে বলল, ভূত তো দেখাই যায় না, তার আবার কীরকম সেরকম নাকি? গন্ধ শুঁকে আওয়াজ শুনে বুঝতে হয়। দেবলীনা আবার জিজ্ঞেস করল, ভূত কখনো মানুষ সেজে আসে না? লোকটি বলল, ওইটি একদম বাজে কথা, গাঁজাখড়ি গপ্প যত সব। যারা ওইসব রটায় তারা সব বুজরুক, বুঝলে মামুনি? আমি ওইসব নকল ভূতের কারবার করি না। কাকাবাবু এবারে লোকটির পিঠ চাপড়ে বললেন, আপনি মশাই খুব গুণী লোক দেখছি। আপনার নামটা জানতে পারি? আমার নাম রাজা রায়চৌধুরী। লোকটি ভুরু কুঁচকে বলল, রাজা রায়চৌধুরী? নামটা কেমন শোনা শোনা মনে হচ্ছে। কোথায় শুনেছি বলুন তো? কাকাবাবু বললেন, খুবই কমন নাম, আরও অনেকের হতে পারে। অন্য কোথাও শুনে থাকবেন নিশ্চয়ই। তা হতে পারে। আমার নাম দারুকের ওঝা। আসল পদবি কিন্তু উপাধ্যায়। যেমন চতুর্বেদী এখন হয়ে গেছে চৌবে, সেই রকম উপাধ্যায় থেকে ওঝা। আপনার নাম আপনি আগে শুনেছেন কখনো? আপনি খুব বিখ্যাত লোক বুঝি? আমার লাইনে আমি অল ইন্ডিয়া ফেমাস, যদিও খবরের কাগজে নাম ছাপা হয় না, গুরুর নিষেধ আছে। এদিকে কতদূর যাচ্ছেন? নিজের বাড়ি ফিরছেন? না মশাই, বাড়ি যাওয়ার টাইমই পাই না। এখন যেতে হচ্ছে কেনঝড়, ওখানে একটা কেস আছে, খুব শক্ত কেস। জায়গার নাম শুনে কাকাবাবুর সঙ্গে দেবলীনার চোখাচোখি হলো। জল জল করে উঠল দেবলীনার চোখ। কাকাবাবু বললেন, বাহ, তা তো ভালোই হলো, আমরাও ওখানে বেড়াতে যাচ্ছি। আপনার সঙ্গে থেকে আপনার কাজের পদ্ধতিটা দেখার সুযোগ পেতে পারি কি? দেবলীনা বলল, আমি দেখব, আমিও দেখব। দ্বারকেশ্বর বলল, তা যদি ভয় টয় না পাও, তাহলে দেখাবো তোমাকে মামুনি। কাকাবাবু বললেন, আপনার সঙ্গে আলাপ করে খুবই খুশি হলাম দ্বারকেশ্বর বাবু। আপনি ভূত প্রেত ধরার কাজ করেন, আবার বনে জঙ্গলেও প্রায় যান বললেন। আপনার দেখছি অনেক দিকে উৎসাহ। দ্বারকেশ্বর বললেন,
বনে জঙ্গলে আমাকে যেতে হয় নানা রকম শেকড় বাকড়ের সন্ধানে। আমার কাজের জন্য লাগে আর কি। আমি জন্তু জানোয়ার খুবই ভালোবাসি, ওদের স্টাডি করি, ওসব নিয়ে ছড়া বাঁধি। আর একটা শুনবেন? শোনান। মুখখানা কালো লেজের পাহাড়, ওর নাম কি? গন্ধমাদন কাঁধে তুলেছিস, হনুমাঙ্কি। বাবা, হনুমাঙ্কি, এই শব্দটা কি আপনার নিজস্ব? এরকম আরও ঢের শব্দ আমি বানিয়েছি। একটা আশ্চর্য ব্যাপার কি জানেন মশাই? গন্ধমাদন পাহাড়ে গেলে এখনও দেখবেন সেখানে অনেক হনুমান ঘুরে বেড়াচ্ছে। ওরা সে আসল হনুমানের বংশধর। কাকাবাবু সত্যি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, গন্ধমাদন পাহাড়? সেটা আবার কোথায়? সেরকম কোনো পাহাড় আছে নাকি? দারুকেশ্বর ভুরু তুলে বলল, সে কি মশাই, আপনি কেনঝড় যাচ্ছেন আর গন্ধমাদন পাহাড়ের কথা জানেন না? কেনঝড় টাউন থেকে মাইল 10 দূরেই তো এই পাহাড়। রাম লক্ষ্মণের চিকিৎসার জন্য অরিজিনাল হনুমান এই গোটা পাহাড়টা তুলে নিয়ে গিয়েছিল, আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে গেছে। ওষুধপত্রের খোঁজ করতে আমাকে ওই পাহাড়ে প্রায়ই যেতে হয়। কাকাবাবুর চোখে অবিশ্বাসের ভাব ফুটে উঠতে দেখে দেবলীনার পাশের বুড়ো ভদ্রলোক মাথা নেড়ে বললেন, আছে আছে, ওড়িশায় একটা গন্ধমাদন পাহাড় আছে। কাকাবাবু বললেন, বাহ, অনেক কিছু শেখা যাচ্ছে। আচ্ছা দারুকেশ্বর বাবু, আপনি জন্তু জানোয়ারের নামে ছড়া বানান, ভূতেদের নিয়ে কোনো ছড়া বানাননি? দারুকেশ্বর এবার চোখ কুঁচকে রহস্যময় হাসি হেসে বলল, আছে আছে, অনেক আছে, কিন্তু সেসব শুধু ওনাদের জন্য। ওগুলোই তো আমার মন্ত্র। আপনারা সেগুলো শুনলে কিসে কি হয় বলা যায় না। এ তো আর ছেলে খেলা নয়। দারুকেশ্বরের সঙ্গে গল্প করতে করতে সময়টা চমৎকারভাবে কেটে গেল। লোকটা কোন কথাটা যে সত্যি আর কোনটা গোল তা বোঝা বেজায় শক্ত, কিন্তু গল্প করতে পারে বেশ জমিয়ে। দেবলীনারও বই পড়া হলো না। সে আগ্রহের সঙ্গে শুনতে লাগলো দারুকেশ্বরের কথা। মাঝখানে যখন দুপুরের খাবার দিয়ে গেল, তখন দারুকেশ্বর তার খাবারের প্লেটটা কোলের ওপর নিয়ে প্যাকেট থেকে একটা ছোট্ট শিশি বার করলো। তার মধ্যে জলের মতন কি যেন একটা রয়েছে। শিশির ছিপি খুলে সেই জল খানিকটা ছড়িয়ে দিল খাবারের ওপর। কাকাবাবু কৌতূহলের সঙ্গে তাকালেন সেই দিকে, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। দারুকেশ্বর নিজেই বলল, এটা কি জানেন? এটা হলো বরেহি প্রাণী জলপ্রপাতের মন্ত্রপুত জল। এটা ছিটিয়ে নিলে খাবারের সব দোষ কেটে যায়। আমার তো শত্রুর অভাব নেই, কে কখন খাবার নষ্ট করে দেয় বলা তো যায় না। শিশিটা কাকাবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি নেবেন একটু? কাকাবাবু বললেন, না না, আমার দরকার নেই, আমার তো শত্রু কেউ নেই। দারুকেশ্বর বলল, আমার শত্রু আবার চোখে দেখা যায় না। এখন এই ট্রেনের কামরার মধ্যেও দু একটা ঘাপটি মেরে থাকতে পারে। আচ্ছা, ওরা কেউ আছে কি না একটু পরীক্ষা করে দেখা যাক। অন্য পকেটে হাত দিয়ে দারুকেশ্বর একটা শুকনো হরিতকি বার করলো। সেটা 2 আঙুলে ধরে অন্যদের দেখিয়ে বলল, এই যে দেখছেন এটা কি? এটা হরিতকি। এটা ওই অশরীরীদের খুবই প্রিয় খাদ্য। আমি এটা ছুঁড়ে দিচ্ছি, যদি অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন এক বেটা রয়েছে এখানে। আশপাশ থেকে আরও কয়েকজন দারুকেশ্বরের কাণ্ড কারখানা দেখবার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। দারুকেশ্বর হাতটা একবার মুঠো করে উপরে ছুরি দিয়ে আবার মুঠো খুলল। হাতে কিচ্ছু নেই, হরিতকিটা অদৃশ্য হয়ে গিয়েছে। দারুকেশ্বর বলল, দেখেছেন, আছে এখানে কোনো এক বেটা, তবে খুবই নিরীহ আর হ্যাংলা। যারা ট্রেনে কাটা পড়ে মরে তারা অনেক সময় চলন্ত ট্রেনের কামরায় ঘুরঘুর করে, তবে কারো ক্ষতি করে না। এই যা, তোকে খেতে দিয়েছি, এবার যা, নইলে কিন্তু বেঁধে ফেলবো। ভূত থাক বা না থাক, কাকাবাবু বুঝলেন দারুকেশ্বর হরিতকিটা নিয়ে যা করলো সেটা একটা সরল ম্যাজিক। একসময় তিনিও শখের ম্যাজিক কিছু শিখেছিলেন। ছোটোখাটো জিনিস অদৃশ্য করার খেলা তিনিও দেখাতে পারেন। একবার ভাবলেন পকেট থেকে একটা টাকা বার করে সেটাকে অদৃশ্য করে দেবেন অন্যদের সামনে। তারপর ভাবলেন, না থাক, দারুকেশ্বরের খেলা দেখে অন্যরা বেশ মুগ্ধ হয়েছে, কি দরকার সেটা ভাঙার। লোকটাকে তার বেশ পছন্দই হয়েছে। আর যাই হোক, লোকটা আর 5 জন সাধারণ মানুষের মতো নয়। জাজপুর কেওনঝড় রোড রেল স্টেশনে ট্রেনটা পৌঁছলো সন্ধ্যের সময়।
এখান থেকে কেওনঝড় শহর 100 কিলোমিটারের চেয়েও বেশ দূরে। বাসে প্রচণ্ড ভিড়, তাতে কাকাবাবু উঠতে পারবেন না। শৈবাল বলে দিয়েছেন স্টেশনে জিপ বা ট্যাক্সি পাওয়া যাবে। একটা গাড়ি ভাড়া করবার পর কাকাবাবু দ্বারকেশ্বরকে বললেন, আপনি আমাদের সঙ্গে যাবেন নাকি? আপনাকে পৌঁছে দিতে পারি। দ্বারকেশ্বর বলল, তাহলে তো ভালোই হয়। আমাকে স্টেশনে নিতে আসার কথা ছিল। কই, তাদের তো কোথাও দেখছি না। হয়তো আরও ঘন্টা 3 পরে আসবে। এখানকার লোকেরা ভাবে কি জানেন, সব ট্রেনে 3-4 ঘন্টা লেট করে। গাড়িটা চলতে শুরু করার পর দ্বারকেশ্বর জিজ্ঞেস করলো, আপনারা কেনঝড়ে কোথায় উঠবেন? সার্কিট হাউসে? কাকাবাবু বললেন, না, আমাদের জন্য একটা বাড়ি ঠিক করা আছে। শস্ত্র থেকে খানিকটা দূরে মোনাশিকা পাহাড়ের দিকে, আগেকার রাজাদের আমলের বাড়ি। দারুণ চমকে উঠে দ্বারকেশ্বর বলল, আগেকার রাজাদের আমলের বাড়ি মানে স্বর্ণমঞ্জিলে? দেবলীনা বলল, হ্যাঁ হ্যাঁ, বাড়িটার নাম স্বর্ণমঞ্জিল। গেটের সামনে যেখানে নামটা লেখা সেখানে মটা উঠে গেছে, স্বর্ণঞ্জিল হয়ে আছে। দ্বারকেশ্বর বাবু বললেন, আজ রাতে আপনারা সেই হানাবাড়িতে গিয়ে থাকবেন? কাকাবাবু বললেন, হানাবাড়ি কেন হবে? ওখানে তো লোকজন থাকে, পাহারাদারও আছে। ও বাড়ির কাছে দিনের বেলায় তো ভয় অনেকে যেতে পারে না। সে কি, এই দেবলীনাই তো কয়েকদিন আগে ওখানে থেকে গিয়েছে। সত্যি মামুনি, তুমি ওখানে কোনো খারাপ গন্ধ পাওনি? দেবলীনা মাথা নেড়ে বলল, কই না তো। দ্বারকেশ্বর বাবু বলল, গন্ধ পাওনি? তাহলে বিচ্ছিরি শব্দ শুনেছ নিশ্চয়ই। দেবলীনা বলল, না, সেরকম কোনো শব্দও সে শোনেনি। হায়নার কান্নার মতো শব্দ শোনোনি রাত্রের দিকে? হায়নার কান্না কীরকম তা তো জানি না। কাকাবাবু বললেন, আমি হায়নার হাসির কথা জানি, হায়নার কান্নার কথা আমিও কখনো শুনিনি। দ্বারকেশ্বর বাবু প্রায় ধমক দিয়ে বললেন, যে হাসতে পারে সে কি কখনো কাঁদতে পারে না? হায়নারা শুধু সারা জীবন হেসেই যাবে? যত হাসি তত কান্না, বলে গিয়েছে রাম শর্মা। হায়নারা আলবাত কাঁদে। দেবলীনা বলল, আমি কোনো কান্নার আওয়াজই শুনিনি। দ্বারকেশ্বর বাবু বললেন, হায়নার কান্না হচ্ছে কলা গাছের সঙ্গে কলা গাছের ঘষা লাগার শব্দের মতো। এই শব্দটা চিনতে হয়, সহজে বোঝা যায় না। কাকাবাবু কয়েক মুহূর্ত ভেবে দেখলেন, কলা গাছ কি দোলে যে ঘষা লাগবে কে জানে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এই বাড়িটির কথা শুনে চমকে উঠলেন কেন দ্বারকেশ্বর বাবু? ওই বাড়িটা সম্পর্কে আপনি কি শুনেছেন? দ্বারকেশ্বর বাবু বলল, শুনেছি মানে ও বাড়ির সম্পর্কে কত গল্প আছে তা এদিককার কে না জানে। ও বাড়িতে অশরীরীরা গিজগিজ করছে। বাহ, তাহলে তো আপনার পোয়া 12, আপনি টপারটপ তাদেরকে ধরে ফেলবেন। আমি কেন ধরতে যাব? ও বাড়ির মালিককে আমাকে কল দিয়েছে। আমাকে কাজের জন্য কল না দিলে আমি ওদের ডিস্টার্ব করি না। আপনাদের ও বাড়িতে রাত কাটানো উচিত হবে না। আপনারা সার্কিট হাউসে থাকুন, ওখানে জায়গা না পান হোটেল আছে। দেবলীনা বলল, না, আমরা ওখানেই থাকবো, খুব ভালো বাড়ি। হোটেল টোটেলে থাকতে আমার পচা লাগে। কাকাবাবু বললেন, হায়নার কান্না কিংবা কলা গাছের হাসি তো দেবলীনা। দ্বারকেশ্বর বাবু বলল, কলা গাছের হাসির কথা আমি বলিনি, 2 কলা গাছের ঘর্ষণ। হ্যাঁ, ওই তো, ওই রকম কোনো শব্দ তো দেবলীনা শুনতে পাইনি। আমি চেষ্টা করে দেখি শোনা যায় কি না।